গীতা বিচারকের কাছ থেকে নেক্সট ডেট চেয়ে নেয় যাতে কোর্টে প্রমাণ করতে পারে সবকিছু। বিচারক নেক্সট ডেট দিতে রাজি হয়ে সভা শেষ করে। এরপর গীতা স্বস্তিকের সাথে দেখা করতে আসে আর কেঁদে কেঁদে বলে, আপনাকে সুস্থ হতে হবে, কোর্টে গিয়ে বলতে হবে যে আমি এসবের মধ্যে যুক্ত নই, তারপর আমি সবটা বুঝে নেব। আর বলে, আপনার আর একটা কথা শোনা বাকি রয়ে গেছে স্বস্তিক বাবু, আমার মুখ থেকে আই লাভ ইউ শোনা, আপনি সেই কথাটা শুনবেন না? আমি সকলের সামনে আপনাকে বলবো। সেই মুহূর্তে কাব্যা এসে গীতাকে বলে, বেরিয়ে যাও এখান থেকে, তুমি যে গেমটা খেলেছ সাত্বিক মুখার্জির সাথে তোমার সম্পর্ক। এই কথা শুনে গীতা রেগে গিয়ে কাব্যাকে বলে, এবার কিন্তু আমার হাত চলে যাবে, নারী হয়ে একটা নারীকে অসম্মান করছেন, আপনাকে আমি সাবধান করে দিলাম। কাব্যা বলে, স্বস্তিক কোর্টে যাবে না, ও সুস্থ হলে বাড়ি যাবে, আর সেই বাড়িতে তোমার প্রবেশের কোনো জায়গা নেই। ওর হাত থেকে অন্য কেউ সিঁদুর পড়বে, তার নাম হলো কাব্যা। ঠিক তখনই রাকার বন্যি এসে গীতাকে নানান রকমের কথা শোনাতে থাকে। গীতাও তাদের কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। ওদিকে ভজন বিধানের সাথে দেখা করে বলে, তোমাকে মারা হবে, এটা হলো একটা রাজনৈতিক নাটক। স্বস্তিক মুখার্জি যেখানে ভর্তি আছে সেখানেই তোমাকে ভর্তি করা হবে, আর কোনো উপায় নেই। জলে পড়ে গেছি কৃপান ব্যানার্জির চালে, যা বলছি মন দিয়ে শোনো। এদিকে হসপিটালে জাগৃতি স্বস্তিকের সাথে দেখা করতে আসে, আর তখনই স্বপ্না জাগৃতিকে ফোন করে। জাগৃতি স্বপ্নাকে বলে, গীতাকে আমি কোনোদিনও মেনে নেব না, ও ওই বাড়িতে ঢুকবে না, দরকার পড়লে আমরা আইনের সাহায্য নেব। শুধুমাত্র আপনার মেয়ের জন্য আমার ছেলে নার্সিংহোমের বেডে শুয়ে আছে, আর আমার বড় ছেলে নিখোঁজ। স্বপ্না জাগৃতিকে বলে, নিখোঁজ নয়, আমার সামনে বসে খাচ্ছে। জাগৃতি বলে, আপনি আমার ছেলেকে কি খাওয়াচ্ছেন? স্বপ্না বলে, আমাদের যা সামর্থ্য আছে আমি তাই খাওয়াচ্ছি। জাগৃতি বলে, আমি গিনিকে এক্ষুনি বলছি ওর জন্য রান্না করে পাঠাতে, আমার ছেলে অন্যরকম খাবার খেতে অভ্যস্ত, ওকে আতিপাতি খাবার খাওয়াবেন না। স্বপ্না বলে, ও খাচ্ছে, আপনি না হয় ওর সাথে একবার কথা বলে দেখুন, ও যেমন আপনার ছেলে তেমন তো আমারও বড় জামাই। এই বলে স্বপ্না সাত্বিকের হাতে ফোনটা দেয়। জাগৃতি সাত্বিককে বলে, কি খাচ্ছিস তুই এখন?